কাটা দাগে, তার অবস্থা ক্রিটিক্যাল। মেডিকেলের ভাষায় এই ধরনের ঘটনা থেকে, ইনসিডেন্ট থেকে ফিরে আসাটা খুব রেয়ার কেস। আমাদের সহযোদ্ধা ওসমান হাদি গতকাল জুম্মার নামাজের পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে। রাজধানী ঢাকার পল্টনের মতো একটি ব্যস্ততম এলাকার বিজয় সরণি এলাকায় সন্ত্রাসীরা গুলি করে বাইক চালিয়ে নিরাপদে চলে গেল। প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আমরা এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার খুব বেশি কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের মাধ্যমে জানতে পারি নাই। আমাদের ভাই হাদি খুব গুরুতর অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে, আপনারা জানেন, আশঙ্কাজনক অবস্থায়। তার চিকিৎসকদের সাথে কথা বলেছি। মেডিকেলের ভাষায় এই কন্ডিশন নিয়ে সুস্থ হওয়ার, স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য। বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুমপাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেই নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা, 111-এর মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো, যেই শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল এবং জনগণের সেই গণপ্রতিরোধের মুখে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আমরা বারবার বলেছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন ধরনের, যখন আপনারা দেখেছেন স্বর্ণ ব্যবসায়ীর বনশ্রীতে আপনার গুলি করে স্বর্ণ নিয়ে গেছে, ব্যাংক পাড়া থেকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে যারা ছিলেন তারা জামিনে বের হয়েছেন। এমনকি এই জুলাইয়ের যারা হামলা মামলার আসামি ছিলেন তারা অনেকে জামিন পেয়ে যাচ্ছেন। মানি লন্ডারের থেকে শুরু করে খুনি অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন। আমরা কোর্টের কাছে জানতে চাই, এই সন্ত্রাসীরা এই গণ অভ্যুত্থানে যাদের গণবিরোধী ভূমিকা ছিল তারা কিভাবে জামিন পাচ্ছে, কারা তাদের জামিনের জন্য দাঁড়াচ্ছে, আর কোর্ট বা কীভাবে তাদের জামিন দিচ্ছে। অবশ্যই কোর্টকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা তো চোখের সামনে দেখছি যে টাকা পাচারকারী থেকে শুরু করে খুনিরা জামিন পাচ্ছে। শুধু জামিন পাচ্ছে না, নির্বিঘ্নে তারা দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিম পাল্টিয়ে তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। এই যে আপনার অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে যে অভিযান চলে, অবৈধ অস্ত্র তো আমরা দেখছি পত্রপত্রিকায়। এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, ম্যাগাজিন, অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে। সেগুলো যদিও সে সময় সেনাবাহিনী হাতে ধরা পড়েছিল। তো এই অভিযান পরিচালনা আরও জোরদার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। এই ওসমান হাদি কোনো ব্যক্তি না, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই
আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি। আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাফনের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাবো? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তা চাই, আমরা দেশকে নিরাপদ করার দাবি জানাই সরকারের এবং রাজনৈতিক দলসমূহকে আমরা অনুরোধ জানাবো ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা দখল করার জন্য অস্থির হয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করবেন না। আপনাদের বিভাজনের কারণেই এখন পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির আস্ফলন দেখাচ্ছি। ফ্যাসিবাদী শক্তি 18 দলীয় জোট করতেছে, নির্বাচন করবে, নির্বাচনের মাঠে থাকবে, নির্বাচন বানচাল করবে, এই আওয়াজ দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমরা সকলের পরিষ্কার অবস্থান দেখতে পাই নাই। আওয়ামী লীগের বড় দোসর জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট শক্তিকে নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা রাজনৈতিক বিভাজন দেখতে পেয়েছি, কারণ ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। শেখ হাসিনা 75-এর পরে 96-এ 21 বছর পরে একবার ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ, তারপরে এসেছিল কবে? 2008 সালে। এসে কিন্তু দেখেছিলেন এই মুক্তিযুদ্ধের বিরোধিতার নামে কিভাবে একটি সাজানো বিচার ব্যবস্থার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছিল, কিভাবে বিরোধী দলবিহীন বাংলাদেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আজকের এই হাদির উপরে আঘাত, সামনে যে অবস্থা আমরা আশঙ্কা করছি আরও বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে। যারা জুলাইয়ের ধারে কাছেও ছিলেন না, তারা তো উপদেষ্টা হয়ে ফ্ল্যাগ লাগিয়ে প্রোটোকল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কথা তারা ভাবছেন না। এমনকি এই সরকারের মধ্যেও পতিত ফ্যাসিবাদী শক্তির দোসররা আছে, যার ফলে আজকে এই মাত্র 1-1.5 বছরে এই ফ্যাসিবাদী শক্তি আস্ফলন দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তারা রাস্তায় নামবে, দেখে নেবে, জুলাই ভরে দিবে, জুলাই বিনাশ করবে, এই সমস্ত হুমকি দিচ্ছে। কাজে আমি বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দল মতের, বিশেষ করে গণ অভ্যুত্থানের অংশীজনদের প্রতি, আসুন আমরা হাদির ঘটনা অন্তত ঐক্যবদ্ধ হই, দেশবাসী সবাই দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থ করুক। এবং আমাদের নাগরিকদেরও একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। যখন একটা মোটর বাইক গুলি করে পালাচ্ছিল, একটা পিস্তলে কয়টা তার সাথে গুলি থাকতে পারে? কয় রাউন্ড গুলি থাকবে? 2টা 4টা 6টা 8টা 10টা 8টা 10টা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারবে? কাজে আমরাও যেন এই ধরনের ঘটনা দেখলে আমরা যেন যার যা কিছু আছে তাই নিয়ে পাকড়াও করে যেন আমরা ধরার চেষ্টা করি। যখন একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো, এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবে না। ঢাকা শহরের বাড়িওয়ালা থেকে শুরু করে আপনার সিএনজির ড্রাইভার বলেন, বাসের ড্রাইভার বলেন, চায়ের দোকানদার বলেন, আমরা যেন চোখ কান খোলা রাখি কোন জায়গায় কে কী আলোচনা করছে। যারাই এই ধরনের নাশকতা কিংবা এই ধরনের কোনো ষড়যন্ত্রমূলক আলাপ আলোচনা করছে, গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দিয়ে থানা পুলিশে দেবেন। পুলিশের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আমাদের এই সময়ে জুলাইয়ে যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, এই সময় আমাদের একটা বড় নাগরিক দায়বদ্ধতা আছে। আমাদের সচেতনতার মাধ্যমে এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, একজন সন্ত্রাসী পালিয়ে যাচ্ছে, সে আরও অনেকগুলো অঘটন ঘটাবে। আর যদি আমরা ঝুঁকি নিয়েও তাদেরকে ধরতে পারি, তাহলে বাকিদের মধ্যেও একটা আতঙ্ক যাবে, মেসেজ ছড়াবে। বিশেষ করে হাদির ঘটনার সময় আমি দেখেছিলাম আমাদের দুজন, আমি সিসিটিভির ফুটেজে দেখেছিলাম দূর থেকে বোধহয় আমাদের দুজন পুলিশ সদস্যের ভাইরা গুলির শব্দ শুনে ছুটে গিয়েছিলেন, কিন্তু বেশি দূর তারা আগান নাই। আমি দেখেছি, আপনার সিসিটিভির ফুটেজ তো দেখেছেন, তাদের হাতে তো বন্দুক আছে। এই ধরনের ঘটনা ঘটলে তো তাদের দ্রুত আপনার যাওয়া উচিত যে কোথায় কি হচ্ছে। তো কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদেরকে অবশ্যই সরকার সেইভাবে দিক নির্দেশনা দিবেন যেন তারা যে কোনো পরিস্থিতিতে একটা কঠোর ভূমিকা পালন করতে পারে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। এবং এই হাদির ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনায় আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো শুধুমাত্র একটি সন্ত্রাসী ঘটনা নয়, এর সাথে অনেক চক্র জড়িত থাকতে পারে। এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং সরকার যে তফসিল ঘোষণা করেছে প্রার্থী সমর্থকদের নিরাপত্তার বিষয়টি সরকার আমলে নেবে। আমরা সরকার কয়জনকে নিরাপত্তা দেবে? আমি যদি বলি যে আমাকে 5 জন পুলিশ দিয়ে
আমার সামনে পেছনে একটা গাড়ি দিয়ে আমাকে নিরাপত্তা দেন। আমার মতো যারা সহযোদ্ধা রাজপথে সারা বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে জেলা পর্যায়ে অসংখ্য তরুণ রয়েছে, প্রত্যেককে তাদের একজনকে আঘাত করা মানে তো জুলাইয়ের আঘাত। আর তারা তো শুরু থেকেই এই জুলাইয়ের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়ে জুলাইকে ধুলোয় মিশিয়ে দেবে এই ধরনের হুমকি দামকি দিয়ে আসছে। আমাদের ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে আমরা চাই রাষ্ট্রকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসুক, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নাগরিকত্ব নিশ্চিত করুক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৃত অর্থে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগ যে তিনি আপনার ফেসিবাদের দোসর ছিলেন, ছাত্র দলের নেতা, সাবেক বিএনপি নেতা পিন্টুর হত্যাকাণ্ডের সময় তিনি আপনার এসবির দায়িত্বে ছিলেন, সেই সময় এই আপনার বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা উঠে এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, সহজ সরল মানুষ, কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কাজেই আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদেরকে তো সেটা নিতেই হবে। তবে আশা করি সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করার মধ্যে দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা আপনার আমাদের সামনে উপস্থাপন করবে। মোটা দাগে তার অবস্থা ক্রিটিক্যাল। মেডিকেলের ভাষায় এই ধরনের ঘটনা থেকে, ইনসিডেন্ট থেকে ফিরে আসাটা খুব রেয়ার কেস, কিন্তু একেবারেই যে নাই সেটা না, খুব রেয়ার কেস। তাই আমরা বলছি যে আল্লাহর কাছে দোয়া করেন, মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়, আয়ু বাড়ে। কাজে আল্লাহ পাক যেন তার আয়ু যদি না থাকে তাকে যেন আরও আয়ু বাড়িয়ে আমাদের মাঝে যেন তাকে সুস্থ করে আবার ফিরিয়ে আনেন, আমরা সেই দোয়া করি।